নমস্কার, আমি কৌশিক বিশ্বাস। আর আবার আমরা চলে এসেছি সেই নতুন একটা ব্রডকাস্ট নিয়ে আপনাদের সামনে। তো গতবার আমরা আতাউল হকদাকে ডেকে আমরা একটা ব্রডকাস্ট করেছিলাম, যেটা তোমাদের সকলের বড়দের আশীর্বাদে এবং ছোটদের ভালোবাসাতে অনেক দূর এগিয়েছে। তাই সেই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে আমরা আবার আজকে একটা নতুন পডকাস্ট করতে চলেছি। তো সেখানে আমরা প্রথমত এই দিকে সরস্বতী পুজো গেল, আর এখন রমজানের মাস চলছে। তো সব পবিত্র রমজানের সবাইকে শুভেচ্ছা। আর দ্বিতীয়ত, যে আমরা যে এই পডকাস্টটা করছি, সামনে হোলিও আসছে, আর আশা করি আমরা হোলির আগে এই পডকাস্টটা সবার সামনে, এই শুভ দিনে, একটা শুভ মুহূর্তে আমরা একটা পডকাস্ট করতে চলেছি। সেই পডকাস্টে আমাদের যে মেন গেস্ট, তিনি হলেন কৃষ্ণেন্দু রথ, যিনি আমাদের একজন সহযোদ্ধা। যে আমরা যে যুদ্ধ করছি, সত্যি কথা বলতে তার একজন সবচেয়ে বড় যোদ্ধা, যার সাহায্য না পেলে হয়তো আমরা এগোতে পারতাম না। তিনি আজকে আমাদের একটা সবচেয়ে বড় সিনিয়র, যিনি আমাদের যে প্রফেশন তার ভেতরে ঢুকে অনেক শুরু হওয়া থেকে আজ পর্যন্ত যত দূর চলছে, তিনি সেই দূরত্ব অতিক্রম করেছেন এবং সেই জায়গায় তিনি দেখে এসছেন যে আমাদের যে প্রফেশন সেটার কোন জায়গা থেকে কোন জায়গায় উঠে এসছে, তার মধ্যে কি কি পরিবর্তন এসছে, আর আজকে আমরা যে অ্যালাইড হেলথ এটা বলতে পারছি প্রফেশন, সেই জায়গা কিভাবে এসছে, সেই জায়গা থেকে সেগুলো সব কিছু তার কাছ থেকে জানতে পারবো। আর আজকে তিনি এটাও জানাতে পারবেন যে আমাদের যে ব্যাচেলার লাইফ থেকে শুরু করে আমাদের যে স্টুডেন্ট লাইফ, সেইখানে আমরা এই প্রফেশনের অনেককে অনেক প্রবলেম ফেস করতে হয়, সেই জায়গাগুলোও আমরা আজকে জানবো। তো চলুন আজকে শুরু করা যাক কৃষ্ণেন্দু দার সঙ্গে। তো কৃষ্ণেন্দু দা ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, কিছুক্ষণের মধ্যে কৃষ্ণেন্দু দাকে আমরা ডাকতে চলেছি। আমাদের সঙ্গে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সামনে। তো দাদাকে জিজ্ঞেস করে নেব দাদার পরিচয় এবং দাদা কি করেন। নমস্কার, অ্যালাইডের এই পডকাস্টে আসতে পেরে বা আজকেই আমাকে সুযোগ দেওয়ার জন্য, অ্যালাইডের সম্পর্কে কিছু বলার জন্য সবাইকে ধন্যবাদ। ক্যামেরার ওপারে যারা দেখছেন তাদেরকে, এবং অবশ্যই কৌশিক, নমস্কার। নমস্কার। তো আজকে অ্যালাইডের জার্নিটা অনেকটাই, আমি এখন বর্তমানে যুক্ত আছি 4 নং হেলথ কেয়ার ইনস্টিটিউটে অ্যাজ এ ফ্যাকাল্টি হিসাবে। তো এর আগে আমি ক্লিনিক্যাল হিসাবে জব করেছি মণিপাল হসপিটালে। তো অ্যালাইডের জার্নিটা নিয়েই আজকে পডকাস্ট। তো সেখানে আমি কিছু জিনিস বলবো যে অ্যালাইডের প্রথম থেকে শুরু করে যে জার্নিগুলো আমরা পেরিয়ে এসেছি, তো তারই সংক্ষিপ্ত আমরা আজকে আলোচনার মধ্যে দিয়ে বিভিন্ন সময় আমি আস্তে আস্তে তুলে ধরব। তো দাদা অনেকটাই বলে দিলেন। তো দাদাকে আমি প্রথমে কোশ্চেন করব, দাদা, যে তোমার আমি প্রথম থেকেই শুরু করি। তো তোমার যে স্টুডেন্ট লাইফ, ওই লাইফটা কেমন গেছে? তুমি কোন ইয়ারে প্রথম আসা, এই যে আমাদের এই অ্যালাইড হেলথ প্রফেশন, এটাকে কেন বেছে নেওয়া, অনেক তো করছে। ব্যাপারটা হচ্ছে অ্যালাইড হেলথ প্রফেশনটা পুরোপুরি একটা নতুন, যেটা এখন আমরা অ্যালাইড প্রফেশনাল হিসেবে জানি, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্যারামেডিক্স বা প্যারামেডিক্যাল বলে একটা নামটা কিন্তু আগে খুবই প্রচলিত, এবং অনেকেই এই ধারণাটা নিয়ে এখন অনেকে এটা বলেই ডাকে। তো এই প্যারামেডিক্সের অ্যাকচুয়ালি শুরুটা হয়েছিল কিন্তু এই ডিপ্লোমা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বা বিভিন্ন হসপিটালে এই থেকেই। তো আমাদের প্রথম এই অ্যালাইডে যে বিএসসি, প্যারামেডিক্যালে যে বিএসসি, তখন স্টার্ট হয় কিন্তু 2008 সালে, এরকম আরজি কর প্রথম ওখান থেকে স্টার্ট হয়। তো তারপরে আস্তে আস্তে তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে এইগুলো আসেনি। তো তারপরেই আমরা জানি যে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস মানে শিশু মঙ্গলে ওখানে স্টার্ট হয়। তো একটু ছোট্ট আমার জীবনের ঘটনা বলি। ঠিক ওখানে যখনই স্টার্ট হয়, ঠিক তার পরের বছর ওখানে আমি অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করার পরে ওখানে আমি চান্সও পেয়েছিলাম। ওখানে যে ওদের ইন্টারনাল যে প্রসিডিওর, সেই প্রসিডিওরে আমার নামও সিলেক্ট হয়েছিল। কিন্তু আমি কোর্সটা সম্বন্ধে তখন জানতাম না যে কি
অপারেশন থিয়েটার টেকনোলজি কি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কি, এই জিনিস সম্বন্ধে সম্যক ধারণা ছিল না। এবং সেই সময় দাঁড়িয়ে একটু, যেহেতু আমরা মোটামুটি সবাই একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো সেই সূত্র ধরে আমি আর তখন এগোই। এবার তখন আমার ফিজিক্স অনার্স চলছিল সুরেন্দ্রনাথ কলেজ। আচ্ছা, আমি ফিজিক্স অনার্স করতাম না। আমি যখন 2016 সালে যখন হেলথ ইউনিভার্সিটি থেকে নোটিফিকেশন বেরোয়, তখন আমরা প্রথম ব্যাচে ওখানে অ্যাডমিশন। আচ্ছা দিয়ে কন্টিনিউ। আচ্ছা, তো এই যে তোমার যে স্টুডেন্ট লাইফ এতটা বড়, ঠিক আছে, তো মানে তখন এমন কিছু সিচুয়েশন এসেছিল যে জায়গায় দাঁড়িয়ে মনে হয়েছিল যে অ্যালাইড হেলথের যে ফিউচার, যে অ্যালাইড হেলথ, তখন আমাদের এই জায়গায় দাঁড়িয়ে অ্যালাইড হেলথ ব্যাপারটা অনেক জায়গায় ছড়িয়ে গেছে, কিন্তু সেই টাইমটায়, সেই সময়টায় কি এই অ্যালাইড হেলথের তো এত নাম ডাক বা কেউই চিনতো না সত্যি কথা বলতে। প্যারামেডিক্স হিসাবে যেটা তুমি বললে, ওয়ার্ডটা ব্যবহার করলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্যারামেডিক্স হিসাবে চেনা হয়েছিল। কিন্তু তুমি কিভাবে এসেছিলে যে কি মানে ফিউচার বা কি একটা পয়েন্ট অফ ভিউ জার্নি এই লাইন নিয়েই চলছে? হ্যাঁ, ব্যাপারটা একটু বলি যে এই প্যারামেডিক্স এর কিন্তু মেইনলি যে ফোকাসটা বা মেইনলি যে টার্মটা বা এই যে একটা কোর্স আছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আমাদের কিন্তু এটা এই জ্ঞানটা নেওয়া। অ্যাকচুয়ালি আমরা যেটা আগে যেটা হতো যে এই কোর্সটা যখন ইনভেনশন হয়নি, এই সমস্ত কাজগুলো কিছু অশিক্ষিত যারা পড়াশোনা করেনি বা যারা মোটামুটি হাতে দক্ষ কাজ করে করে শিখেছে, এরকম কিছু মানুষজনকে নিয়ে হয়তো মেডিকেলে যারা নন টেকনিক্যাল স্টাফকে নিয়ে হয়তো ডক্টর বা তারা এই কাজগুলো করিয়ে নিতেন। কিন্তু পরপর যখন হেলথ সায়েন্স আরো ডেভেলপ হয়, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নতুন আসে, টেকনোলজি ডেভেলপমেন্ট হয়, তখন কি হয়, পড়াশোনার প্রয়োজন হয়ে পড়ে। এবং সেই সূত্র ধরেই কিন্তু আমাদের আমাদের যে গভর্নমেন্ট বা বিভিন্নভাবে তারা এই সমস্ত কোর্সের একটা দিশা দেখতে পান যে আগামী দিনে ডক্টর নার্স ছাড়াও অ্যালাইড হেলথ প্রফেশনাল যারা বিভিন্ন সেক্টরে, তুমি ব্লাড টেস্ট করতে যাও, যে ডায়াগনস্টিক টেস্ট, তুমি এমআরআই করতে যাও, তুমি এক্সরে করতে যাও, তুমি যা কিছু একটা ওটিতে অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট করতে যাও বা সিআরএম চালাতে যাও, হ্যাঁ, বিভিন্ন সেক্টরে, ক্রিটিক্যাল কেয়ারে তুমি আইসিইউতে একটা অল টাইম ভেন্টিলেটর মেশিন চালানোর জন্য যে টেকনোলজিস্ট দরকার, তুমি সেই কাজটা করতে যাও। তো সেই প্রত্যেকটা প্রফেশনেই এমন একটা লোকজন কাজ করে যাদেরকে কিন্তু কোনো ডেফিনেশন ছিল না। তো আফটার দ্যাট আস্তে আস্তে করে ডেভেলপমেন্ট হতে সেই প্যারামেডিক্স হিসাবে এখন যেটা অ্যালাইড হেলথ কেয়ার সায়েন্স বা অ্যালাইড প্রফেশনালস, তারা কিন্তু সেই তকমাটা পেয়েছে এবং দে আর এডুকেটেড এবং ডিগ্রি হোল্ডার। নট অনলি বিএসসি, আগে ছিল ডিপ্লোমা, এখন নট অনলি বিএসসি, এরা এমএসসি করে পিএইচডি পর্যায়ে পৌঁছে গেছে। এবং আমরা এইটুকু জিনিস বলতে পারি এখন 2025-এ দাঁড়িয়ে যে এখন কিন্তু আর অ্যালাইড প্রফেশনালস এর কিন্তু আর বিএসসি এমএসসি থেকেও থেমে নেই। এখনো যদি আমরা ভালো করে খুঁজে দেখি, এখনো আমরা অনেক পিএইচডি হোল্ডারকেও পেয়ে যাবো। তো বেসিক্যালি দাদা সেই জায়গাটায় তুলে ধরেছেন একটা গাছের, যেমন আমরা গাছের ডালপালা থেকে, গাছের গোড়া থেকে শুরু করে যেগুলো আছে বডি, আর প্লাস আমরা গাছের ফুল পাতা থেকে সবকিছু দেখতে পাই, কিন্তু শিকড় আমরা দেখতে পাই না। কিন্তু শিকড় হচ্ছে মেন, যেটা গাছকে ধরে রাখছে। সেই শিকড় হয়তো আজকে অ্যালাইড হেলথ প্রফেশনাল যেটাকে দেখা যাচ্ছে না, কিন্তু তার অবদান হয়তো সবচেয়ে বেশি। সেটা হয়তো আমি একটা গাছকে দিয়ে বোঝালাম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরো অনেক কিছু দিয়ে আমরা অনেক কিছু জানতে পারবো। তো দাদাকে আমি আর একটা কথা জিজ্ঞেস করতে চাই যে আমাদের এই অ্যালাইড হেলথের লাইন হোক বা যে কোনো কিছুর দিকে হোক, সেটাই হোক, কলেজ লাইফের সবচেয়ে মানে একটা মুহূর্ত থাকে যে আমরা শুনেছি, মানে যখন আমরা কলেজে উঠি তার আগে শুনেছি যে আমরা যখন 11-এ উঠি, ক্লাস 11-এ, আর যখন কলেজে উঠি, দুটোর ভাইবস কিন্তু সেমই থাকে, কিন্তু আমরা হয়ে যাই অনেকটা বড়। আমরা হয়তো জবের যে জায়গাটা, সেটা হয়তো আমরা 4th ইয়ার বা 3rd ইয়ারে গিয়ে পরে বুঝতে পারি। তাহলে এই যে আমাদের যে কলেজ লাইফে, তার মধ্যে অনেক স্ট্রাগল থাকে, অনেক কিছু মানে আমাদের যুদ্ধ থাকে। তুমি এরকম কোনো কিছুর মধ্যে পড়েছিলে যেটাকে থেকে তোমাকে মানে এই জায়গায় আসতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে? বাধা তো প্রচন্ডই আছে এবং এখনো তো আমাদেরকে প্রত্যেকে যুদ্ধ করে যেতে হচ্ছে। তবে একটা জিনিস যেটা হচ্ছে, আমরা প্রথম যখন শুরু করেছিলাম তখন আমাদের এই প্রফেশনালসটা আগেই বলেছি
যে যেহেতু ওয়েল নোন নয়, এরা একটা স্টেজের পেছনে কাজ করে, তো এরা বরাবরই নাম পায় না। তো সেই জায়গা থেকে প্রথমে যখন কোর্স হিসাবে এটাকে এস্টাবলিশমেন্ট করা হয়, তখন কিন্তু সবাই সেভাবে রেকগনিশন পায়নি, কেউ চিনতো না। তো সেই জায়গা থেকে আমরা একটা স্ট্রাগল করে বা আমরা আস্তে আস্তে করে যখন ডে বাই ডে এই জিনিস কোর্সটা কন্টিনিউ চলে এবং আমরা বিভিন্ন রকম ভাবে সেটাকে ওই নোন করার জন্য চেষ্টা করি। আমি একটা আমার ছোট্ট ঘটনা বলি। আমরা যখন কলেজে জেএনএম কলেজে যখন ভর্তি হয়েছিলাম, ওখানে যখন ক্লাস করতাম, তখনই 2016 সালে প্রথম কিন্তু ওখানে স্বাস্থ্য মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি প্রথমেই ওখানে কোর্সটা কন্ডাক্ট করে জেএনএম কল্যাণীতে। তো আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম। তো সেখানে কি হয়েছিল, প্রথমে কিন্তু আমাদেরকে সেইভাবে কিন্তু কেউ জানতো না যে এই একটা কোর্স বা কেউ ছেলেটা থাকতে পারে। তো আস্তে আস্তে করে আমরা বিভিন্ন ভাবে আমাদের আরো যারা সহপাঠী প্রত্যেকে মিলে বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ থেকে শুরু করে আমরা পড়াশোনা করে বিভিন্ন ভাবে সবার সঙ্গে পরিচিতি করে এই করে করে একটা কমিউনিকেশন করে আজকে যে অ্যালাইডটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে। এবং আজকে কেউ ভাবছে যে অ্যালাইডকে অ্যাজ এ কেরিয়ার হিসেবে নেওয়ার জন্য, কেন না তার কিছু যুক্তিও আছে। যে আগে ডিপ্লোমা করে একটা জায়গায় সীমাবদ্ধ থেকে যেত, যে এর বেশি আমি গভর্নমেন্ট চাকরি পেলাম, এর বেশি কিছু হলো না। কিন্তু আজকে অ্যালাইডের বিএসসি করে কেউ এমএসসি করতে পারছে, কেউ ম্যানেজমেন্টের লাইনে যেতে পারছে, কেউ কোনো ডিগ্রি হোল্ডার কোনো গভর্নমেন্ট চাকরির জন্য পরীক্ষা দিতে পারছে। আজকে অ্যালাইডের গ্র্যাজুয়েশন সব জায়গায় এলিজিবল, সব জায়গায় এলিজিবল। এবং সাথে কি সুবিধা অ্যালাইডে কেন করার সুবিধা না, আজকে অ্যালাইড মানে এখানে একটা তুমি ক্লিনিক্যাল একটা এনভায়রনমেন্ট পাচ্ছ, মানে তুমি এখানে যেটাকে বলে স্কিল তোমার তৈরি হচ্ছে। যে কোনো স্কিল ওরিয়েন্টেড কাজ মানে তুমি আজকে ফার্স্ট ইয়ার থেকেই যখন তুমি ক্লিনিক্যাল অবজারভেশন করার পর তোমার কিছু নলেজ হলো, তুমি সেকেন্ড ইয়ার থেকেই কোনো কারোর সাথে কোনো প্রাইভেটে প্র্যাকটিস করতে পারো, কোনো পেশেন্টের কেয়ার থেকে শুরু করে কোনো ডক্টরের সঙ্গে অ্যাসিস্ট করা থেকে শুরু করে তুমি তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী তুমি কিন্তু নিজেরও হাত খরচও কিন্তু তুলে নিতে পারো, একটা জায়গা আছে তোমার। এবং আফটার 3 ইয়ার্স যখন তোমার কোর্স কমপ্লিশন হয়ে যাবে, তখন তুমি কিন্তু নর্মাল যে জেনারেল লাইনে পড়ে যে বসে থাকতে হয় বা কিছু টিউশন পড়াতে হয় এই হ্যানত্যান আছে, এখানে তুমি কিন্তু বসে থাকার কোনো ব্যাপার নেই, তুমি কিন্তু একটা এস্টাবলিশড পর্যায়ে পৌঁছে যাচ্ছ। তো এই জন্য আজকে আস্তে আস্তে করে ডে বাই ডে ডিমান্ড অনেক বেড়েছে। কারণ আমরা এটা ভালো করেই জানি, 2014 সালে প্রথম যখন আমাদের ইনস্টিটিউট ছিল চারনক হেলথ কেয়ার ইনস্টিটিউট প্রাইভেট হিসাবে, আর আজকে 2025-এ দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে অনেক প্রাইভেট কলেজ হয়ে গেছে। তার মানে কেন হয়েছে? নিশ্চয়ই ডিমান্ড আছে বলেই আজকে হয়েছে। আমি যদি আরো একটু পিছিয়ে যাই, 2008 সালে চলে গেলাম, তখন যে বলেছিলাম যে আরজিগর প্রথম খুলেছিল, তারপরে শিশু মঙ্গল দুটো হলো, আস্তে আস্তে করে এনআরসি চালু হলো, এই করতে করতে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে এতখানি। তো এই জায়গাটা আমরা কিন্তু সেই জন্যই ছেলেমেয়েরা আসছে, ভর্তি হচ্ছে, জেনপা এখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স হয়ে গেছে, ওই এইচএস এ সায়েন্স না থাকলে চান্স পায় না। তো এই জায়গাগুলোর জন্য যে ডিমান্ড কিন্তু পরপর ইনক্রিজেবল এই হচ্ছে না। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো মেন আমি আর একটা ব্যাপার বলতে চাই, যেটা হচ্ছে আমরা কোর্স কমপ্লিট করে নিলাম, বিএসসি অনেকে আছে, যেটা আর একটা কথা বলে রাখতে চাই, দাদা কিন্তু বিএসসি ওটিটি করেছিল, মানে অপারেশন থিয়েটার। যারা দেখছো তারা ভালোভাবে দাদার কথাটা শুনবে, সেটা ওটি হোক বিএমএলটি হোক, সকল অ্যালাইড হেলথ প্রফেশনকে বলছি, সবাই ভালো করে শুনবে। এবং স্কোপ হিসাবেও যেটা ধরতে চাও ওটি স্টুডেন্টরা শুনতে পারো। এর আগে আমরা আতাউলদার সঙ্গে ভিডিও করেছি, সেখানে বিএমএলটি নিয়ে আমি কথা বলেছি, প্লাস তার আগে রেডিওলজি নিয়ে দাদার সঙ্গে কথা বলেছি, যেটা হচ্ছে রাহুল মহাশেরদা, সেটা হয়ে গেছে। এরপর আরো আসবে, আরো ভেরিয়েন্ট আমরা নিয়ে আসবো। কিন্তু তার আগে দাদার সঙ্গে একটা যে জিনিসটা আমি জিজ্ঞেস করছিলাম সেটা জিজ্ঞেস করে নিই, যে আমরা যে যখন আমরা পাস আউট হয়ে গেলাম, একটা স্টুডেন্ট, মিডিল ক্লাস স্টুডেন্ট যখন পাস আউট হয়ে গেল, তখন তার একটা দিক থেকে কি, সে ধরো তুমি বেসরকারি কোনো কলেজ থেকে পড়লো, পাস আউট হয়ে গেল, তারপরে তার কি কি ভাবে সে এগোতে পারে, মানে কি কি স্টেপ দিয়ে সে ভালোভাবে একটা এগোতে পারবে। কারণ সবাই তো জানে না, সবার তো সিনিয়র নেই, যেহেতু আমরা যখন ছিলাম তখন আমাদের উপরে আমরা ফার্স্ট ব্যাচ, আমাদের কোনো সিনিয়র ছিল না। সেই রকম আজকে যদি আমাদের কেউ ভিডিওটা দেখে, তাহলে সে হয়তো সেই গাইডলাইনসটা পাবে। খুব ভালো প্রশ্ন, কারণ প্রত্যেকটা কোর্সেই আমরা এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা কোর্সেরই একটা এস্টাবলিশমেন্টের একটা প্রত্যেকের লক্ষ্য রেখেই কিন্তু তারা হচ্ছে এই যে কোনো কোর্স চুজ করে। তো এই কোর্সটার ভবিষ্যৎ আমি বলবো যে যথেষ্টই ভালো,
কারণ আজকে ওটিটি হোক, সিসিটি হোক, ক্রিটিক্যাল কেয়ার, অপারেশন থিয়েটার, বিএমএনটি যেই হোক না কেন, আমি প্রথমেই বললাম যদি সে বিএসসি কমপ্লিট করে গ্রাজুয়েশন, তার একটা কিন্তু প্রাইভেট প্র্যাকটিসের জন্য, যদি কেউ বিএমএলটি হয় তাহলে সে কোনো একটা ল্যাবের সঙ্গে, যদি কেউ ওটি হয় তাহলে কোনো একটা নার্সিং হোমে, বা কেউ সিয়াম যদি শিখে থাকে সে কিন্তু প্রাইভেটে সিয়াম চালানোর জন্য অনেককে কিন্তু প্রয়োজন হয়ে পড়ে, দেখেছি আমি, জয়েন করতে পারে। বা কেউ কোনো ডাক্তারের অর্থোপেডিক সার্জেন বা কারোর সঙ্গে যদি চেনাশোনা বা কোনো যোগাযোগ করতে পারে কাজ করে করে, তার সঙ্গে কিন্তু বিভিন্ন ওটিতেও কিন্তু অ্যাসিস্ট করতে যেতে পারে। তো এগুলো পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে আমি কাজটা, ক্লিনিক্যাল অবজারভেশনটা কতখানি করছি এবং তার সঙ্গে পড়াশোনাটা কতখানি করছি। একটা কথা মাথায় রাখতে হবে, এই যে অ্যাসিস্ট কথাটা বললাম, ঠিক একটু পিছিয়ে যদি যাই, যখন নন টেক বা নন মেডিকেলরা অ্যাসিস্ট করতো বা দেখে দেখে করতো, তখন কিন্তু তার অ্যানাটমি বা এইসব বিষয়ে জ্ঞান কতখানি ছিল না। তো আজকে পড়াশুনো করে, আজকে এই কোর্সগুলো করে যখন একটা নলেজেবল ছেলে যখন একটা কাজ করছে, তার ধরতেও সুবিধা হয় এবং সেই কাজে সে অনেক স্কিলডও হয়, আবার বুঝতেও সুবিধা হয় যে এই জায়গাটা বুঝতে এই জায়গাটা কি করতে হবে। এবং এতে শুধু এই দিকে সুবিধা হয় না, অপোজিটে যে সার্জেন আছে বা যে যার সঙ্গে কাজ করছে তারও সুবিধা হয় যে আমার খুব কুইক কমান্ড ফলো করতে পারছে এবং অ্যাসিস্ট খুব ভালো করতে পারছে, খুব ভালো ধরতে পারছে। স্বাভাবিক ব্যাপার, একই প্রফেশনাল থেকে একই রকম পড়ে আসছে। তো এইটা একটা কিন্তু উভয়ের যে এই যে একটা জিনিস, আমরা ফিজিক্সে যেমন এইচএসে পড়েছি যে দুটো শব্দ যদি একসঙ্গে মিলে যায় অনুনাদ সৃষ্টি হয়, রেজোন্যান্স। সেই একই রকম অ্যালাইডে যখন এই দুটো ভাইবস একসঙ্গে ম্যাচ করে যায়, দুটো নলেজ যখন একসঙ্গে কোনো জায়গায় রিফ্লেকশন হয়, তখন কিন্তু হেলথ কেয়ার সেক্টরে সেই কিন্তু ফ্রুটফুল একটা কিন্তু সাকসেসফুল জিনিস আমরা পাই এবং সেটা কিন্তু ট্রিটমেন্টের জন্য খুবই ভালো। এবং আগামী দিনে হেলথ কেয়ার বা হেলথ কেয়ারের যে পরিষেবা সার্ভিসের জন্য এটা কিন্তু অনেক বেশি প্রোগ্রেসিভ, এইটা মাথায় রাখতে হবে। এবার সেকেন্ড পয়েন্টে আসি আমি, যে এটা তো ক্লিনিক্যাল। এরপর আমি বলেছি যে আগে একাডেমিকেও কেউ কিছু হায়ার ডিগ্রি করতে পারে, দিয়ে বিভিন্ন জায়গায় ম্যানেজমেন্ট হোক, বিভিন্ন হোক, সে কিন্তু চলতে পারে। তো সব দিকেই পথ খোলা আছে। আচ্ছা, শুধু পথটা নিজেদেরকেই ঠিক করতে হবে, আর ঠিক করার একটাই মুখ, এটা ব্রডকাস্টটা দেখলে জানতে পারবে। প্রপার সবকিছুতে সব কটা এপিসোডে যদি তোমরা নজর রাখো, প্রত্যেকটা সিনিয়র দাদারা আছেন যারা তোমাকে গাইড করতে পারবেন। এবং তুমি পডকাস্টটা দেখে ইভেন এই নয় যে তুমি শুধু নলেজেবল হচ্ছ, যে তুমি তোমার কোর্স নিয়ে কোন জায়গায় তুমি যাচ্ছ সেটা থেকে শুরু করে বাকি যে বৃত্তান্ত হয় সেখান থেকেও সেটা সেইটুকুই নয়, তোমার যে স্টুডেন্ট লাইফ, যারা ক্লাস 12 থেকে উঠছো এবার কি নিয়ে পড়বে, তারা এই পডকাস্টের মাধ্যমে ভাবতে পারবে যে আমি A to Z কিভাবে যাব সেটা সব সম্পূর্ণ জানতে পারবে। তাহলে তাদের একটা প্রপার জ্ঞান হবে এবং প্রপার ভাবে তোমরা এই কোর্স, অ্যালাইড হেলথ কোর্সের মধ্যে যদি যুক্ত হও, তাহলে সেখান থেকে প্রপার ভাবে গাইড, তো আমাদের গাইডেন্স থেকে শুরু করে দাদাদের গাইডেন্স সবকিছু দেখেই তোমরা শিখতে পারবে। আমি একটু বলি, সেটা বলার খুবই দরকার। সেটা হচ্ছে 2011 সালে আমাদের বর্তমান তৃণমূল কংগ্রেস গভর্নমেন্টে আসেন। তো আস্তে আস্তে করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি কিন্তু হেলথ কেয়ার সেক্টরটাকে একটু ঢেলে সাজিয়েছেন এবং ইনভেস্টমেন্ট যদি কেউ ভালো করে লক্ষ্য করে দেখে, আমি কোনো পলিটিক্যাল বিষয় বলছি না, যেটা রেভলিউশন হয়েছে সেটা দেখে আমি বলেছি। কারণ আমরা যেখানে যে হসপিটালে আগে প্র্যাকটিস করতে গেছি, বিভিন্ন রকম দেখছি ইনভেস্টমেন্টের জন্য নতুন নতুন মেশিন আসছে, নতুন ভেন্টিলেটর আসছে, নতুন সিআর মেশিন আসছে, নতুন করে ওটি মডুলার হচ্ছে গভর্নমেন্টেও। এটা যে যাবে সে গিয়ে ফিল করতে পারে। আমরা কাজ করেছি, আমরা তাই সেটাই এক্সপিরিয়েন্সটা বলছি। তো এই আস্তে আস্তে করে রিসেন্টলি আমি দেখলাম যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের হেলথ কেয়ার সেক্টরের জন্য আরো কিছু ইনভেস্টমেন্ট করেছে। তো এবং সেটা শুধুমাত্র হেলথ কেয়ার সিস্টেম মানে কিন্তু পুরোপুরি হেলথ কেয়ার মানে হচ্ছে এর মধ্যে অ্যালাইডও কিন্তু ইনক্লুডিং। তো এই জন্য রিসেন্টলি 1 বছর আগে ওটিতেই 563 জন রিক্রুটমেন্ট হয়েছে, এটা সবার কাছে খবরও আছে। তো এর আগে ক্রিটিক্যাল কেয়ার থেকেও তো অনেক রিক্রুটমেন্ট হয়েছে এবং আগামী দিনে আরো রিক্রুটমেন্ট আস্তে আস্তে কিন্তু বেরোচ্ছে, ভ্যাকেন্সি আরো বেরোচ্ছে। এই জন্যই কিন্তু প্রত্যেকের অনেকেরই এই যে কোর্সে একটা যে গভর্নমেন্ট চাকরি এখন একটা ভালো পাওয়ার যে সহজ উপায়, সবাই কিন্তু এই কোর্সটাকে বেছে নিচ্ছে। একদম একদম একদম। তো আর একটা কথা হচ্ছে, আমিও কিছু কিছু জায়গায় আমি দুটো কথা বলতে চাই, যে আমিও একটা হসপিটালে ইন্টার্নশিপ করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখেওছি যে কয়েকটা দাদা আছে আমাদের ওখানে, তারা ডিউটির সঙ্গে সঙ্গে তাদের যে
পড়াশোনা সেটাও হায়ার স্টাডি সেটাও তারা চালিয়ে যাচ্ছে এবং খুব ভালোভাবে তারা ডিউটি সহ তাদের যে প্রফেশন সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা খুব ভালোভাবে আমাদের শেখাচ্ছে, এটাও আমি দেখে এসেছি, যেটা আমরা আমাদের যে সিনিয়রদের সঙ্গে যেটা আশা করি সেটা আমরা পাচ্ছি। তো সেটা দেখতে পেলাম যে হেলথ সেক্টরে সবাইকে হেল্প করার জন্য আছে, আমাদের প্রফেশনের জন্য, আমাদের প্রফেশনের যে দাদারা আছে তারা অবশ্যই সবাইকে হেল্প করবে, শুধুমাত্র তোমরা তোমাদেরকে তুলে ধরো, আর কিছুই নয়। আর একটা দাদা, আমি তো অনেক এগুলো বলে নিলাম, ঠিক আছে, তো সেটা ছাড়াও আমি যদি অন্য একটা দিকে আসি, যেটা হচ্ছে আমাদের এনসিএইচপি অ্যাক্ট। তো এই যে এনসিএইচপি অ্যাক্ট, এটা কবে ইমপ্লিমেন্ট হয়, কেন হয়, কিসের জন্য হয়, হলো কেন, যদি তুমি একটু বলো। আর এটা কি এনসিএইচপি অ্যাক্ট নিয়ে বলতে গেলে অ্যাকচুয়ালি এটা অনেক পাতার অ্যাক্ট। এখানে অনেক এনসিএইচপি মানে ন্যাশনাল অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস, যে আমাদের যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ঠিক করা হয়েছে, তো এই অ্যাক্ট অনুযায়ী কিন্তু কাউন্সিল গঠন হয়েছে, সেন্ট্রাল কাউন্সিল, এবং সেই সেন্ট্রাল কাউন্সিল প্রত্যেকটা স্টেটকে এটাই নির্দেশ দিয়েছে যে স্টেট কাউন্সিল গঠন করতে হবে, এবং এই স্টেট কাউন্সিল অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালসকে সবাইকে একটা জায়গায় রেজিস্ট্রেশন করবে এবং তাদেরকে এক সূত্রে বাঁধবে। যেটা আমরা আজকে আমাদের হেলথ কেয়ার প্রফেশন মানে এখনো যদি আমরা দেখি, এখনো প্রত্যন্ত গ্রামে বা কিছু লেম্যান বা কিছু মানুষ যারা এখনো জানে না, তারা শুধু ডাক্তার আর নার্স বিষয়টাই জানে। আমি যদি একটু পিছিয়ে যাই তাহলে দেখবো নার্স ব্যাপারটা আসার আগে ডাক্তার ব্যাপারটাই জানতো। তো ব্যাপারটা কেন হয়েছে না, আজকে সেগমেন্ট বা নামগুলো জেনেছে আজকে একটা জিনিসের একটা সিস্টেম হয়ে আসার পরে। প্রথমে ডাক্তাররা তাদের মেডিকেল কাউন্সিল হয়ে ডাক্তার একটা প্রফেশন এস্টাবলিশ হলো, তারপরে নার্সিং কাউন্সিলে নার্স ব্যাপারটা এস্টাবলিশ হলো, কিন্তু আমাদের এই যে পেছনে ব্যাক স্টেজে যারা কাজ করে আসছে তাদের কোনো কাউন্সিল ছিল না। সেইটা আস্তে আস্তে করে যারা কাজ করে করে আজকে অনেকের লড়াই, অনেক ভাবে, অনেক প্রফেশনসে অনেকে পড়াশোনা করে আজকে এই জিনিসটা আজকে সবে একটা কাউন্সিল ফর্ম হয়েছে। এবার এটা এই আমরা কাউন্সিল ফর্মের মধ্যে দিয়ে এখন এগোচ্ছি, এবার এটাকে এস্টাবলিশড হয়ে এটা ফাংশনিং হবে, ঠিকঠাক করে কাজ করবে, সেটা হয়তো আরো আমরা 3-4 বছর পরে হয়তো আরো ফ্রুটফুল কিছু ভালো দেখতে পাবো অবশ্যই, এবং সবাই বুঝতে পারবে যে আজকে তারা বলবে যে আজকে এই মেডিকেল টেকনোলজিস্ট বা এই অ্যালাইড প্রফেশনস আমাদেরকে এই কাজগুলো আমাদের করেছে, আবার তারা জানতে পারবে। অবশ্যই সবাই বুঝতে পারবে যে হেলথ সেক্টরে নার্স, ডক্টর ছাড়াও অ্যালাইড হেলথ প্রফেশন নামে কয়েকজন থাকে যারা সবচেয়ে মূল্যবান কাজটা করে ধরতে। ওই জন্য বলে হেলথ কেয়ার সেক্টরে অ্যাকচুয়ালি সবাই 4টে পিলার বলে। 4টে পিলারের মেন 4টে পিলার কি কি? একটা ফিজিশিয়ানস, আমরা ডক্টর বলি কিন্তু ফিজিশিয়ানস, নাম্বার 2 হচ্ছে নার্স, নাম্বার 3 আমাদের অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস, নাম্বার 4 হচ্ছে ফার্মাসি। মানে এই 4টে নিয়েই কিন্তু একটা হেলথ কেয়ার সেক্টর, কেউ কাগজ ছাড়া কিন্তু চলতে পারবে না। এবার যদি অ্যালাইড হেলথটাই উঠে যায় তাহলে অনেক কিছু প্রবলেম হয়ে যাবে, অনেক ডিসব্যালেন্স, মেডিকেল সেক্টরটাই ডিসব্যালেন্স হয়ে পড়ে যাবে। ঠিক আছে, এরা হচ্ছে একে অপরের কি বলবো পরিপূরক, যে পরিপূরক বোঝাই হয়ে গেল, আর কিছু বলার এর মধ্যে নেই। তো দাদা, আমরা তো অনেক একটু অ্যাপ থেকে শুরু করে আমাদের প্রফেশন নিয়ে সবকিছুই ইয়ে করলাম, তো আমরা চাইবো যে আমরা কিছু একটা র্যাপিড ফায়ার খেলি, যেটা তোমার পার্সোনাল একটা জায়গায় আমি গেলাম, পার্সোনাল বলতে যেটুকু তুমি পাবলিককে বলতে চাও বা তোমার যে লাইফের স্টোরি সেটা বলতে চাও সেটা বলতে পারো। আমি জাস্ট একটু হাটকে এখান থেকে একটু আমি র্যাপিড, তো আমরা প্রফেশনাল থেকে শুরু করে পার্সোনাল সবকিছু মিলে একটা র্যাপিড ফায়ার রাউন্ড শুরু করতে চলেছি, যেটা দাদাকে কয়েকটা কোশ্চেন করা হবে। তো দাদা, প্রথম কোশ্চেন আমি তোমার কাছে রাখতে চাই যে সবচেয়ে প্রিয় খাবার কি? খাবার তো আমি প্রচন্ডই ভালোবাসি, প্রিয় বলাটা খুবই ডিফিকাল্ট। আচ্ছা, বাঙালি খাবারই আমি খুব ভালোবাসি। আচ্ছা, এবার যদি বলো যে প্লেন খাবারের মধ্যে, তাহলে ভাত, মুগের ডাল, একটু ঘি দিয়ে, এটাই আমার বেশ ভালো। দারুণ দারুণ দারুণ। সাধারণ মানুষের সাধারণ খাবারটাই বেশি খাওয়া ভালো, যেটা প্রতিদিন জুড়বে। অবশ্যই বিরিয়ানি আর ডাল ভাতের মধ্যে পার্থক্য বোঝা উচিত। আর একটা আমি দ্বিতীয় কথা বলছি যে আর একটা তোমাকে কোশ্চেন করছি সেকেন্ড, যে প্রিয় তোমার রাজনৈতিক ব্যক্তিত্ব কি? অভিষেক ব্যানার্জি না মমতা ব্যানার্জি? এই প্রসঙ্গে বলাটা বলতে গেলে বলতেই হয় যে মমতা ব্যানার্জির যে আদর্শ, সেই আদর্শ আমার খুবই ভালো লাগে, আর অভিষেক ব্যানার্জির তারুণ্য,
তো দুটো মিলে একটা, ওই একটু আগে বলেছিলাম, দুটো মিলে একটা যেন অনুনাদ তৈরি হয়। দারুণ উত্তর, দারুণ 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 উত্তর। সেই জন্য বেসিক্যালি পার্থক্য আমি কাউকে কম বেশি বলতে পারবো না। আচ্ছা, অবশ্যই অবশ্যই অবশ্যই। তো আরেকটা আমি বলতে চাই যে তোমার জীবনে কি ইচ্ছে, যে তুমি ফিউচারে ক্লিনিক্যাল লাইনে থাকবে না? ক্লিনিক্যাল বলতে আমি তো ক্লিনিক্যালও পড়েছি এবং এখন একাডেমিক লাইনে, টিচিং লাইনে আছি। তো বেসিক্যালি কোনটা ভালো লাগে? ভালো খারাপ দুটোই ভালো, দুটোই খারাপ। কি হিসেবে বলি আমি, এটা ডিপেন্ড করছে যে কে কার কেমন চয়েস। আচ্ছা, এখন ক্লিনিক্যালে যেটা, সেটা হচ্ছে ক্লিনিক্যালে খুবই অ্যাক্টিভ থেকে, ক্লিনিক্যালে অনেক রকম সোর্স থাকে, অনেক এক্সট্রা কাজও করা যায়, এক্সট্রা ইনকামও অনেক বেশি থাকে, অনেক সুযোগ থাকে, অনেক ক্লিনিক্যাল করতে চায়। আবার একাডেমিক্সটা সম্পূর্ণ হচ্ছে পড়াশোনার উপরে। তোমাকে ডে বাই ডে রিসার্চ, ডে বাই ডে পড়াশোনা করতে হবে, কোনো কিছু সম্বন্ধে জানতে হবে, অ্যাওয়ার থাকতে হবে, নলেজকে গেইন করতে হবে। এখানেও এক্সট্রা অনেক কিছু আছে, সবকিছুই। কিন্তু কে কোনটা পছন্দ করছে সেই হিসাবে কিন্তু ডিপেন্ড করছে ভালো খারাপ। আমি বলবো দুটোই ভালো। আচ্ছা আচ্ছা। তো আর একটা পার্সোনাল গিয়ে কথা বলি, যে তোমার কি ভাল লাগে, সমুদ্র না পাহাড়? এটা সবাইকে কমন কোশ্চেন, এটা সবার ক্ষেত্রে জিজ্ঞেস করা। পাহাড়ই ভালোবাসি, পাহাড় আমায় খুব টানে। আচ্ছা, সমুদ্র যে অপছন্দ করি তা নয়, সমুদ্রেও যাই, কিন্তু পাহাড়টা একটু বেশি ভালো লাগে। আচ্ছা, আমি হয়তো বছরে 2-3 বার পাহাড়েই যাই, কারণ পাহাড়ে গেলে যেন মনে হয় যেন একটা পুরনো কিছু জিনিস আমি ভাইবস মনে করতে পারি, ফিল করতে পারি, ভালো লাগে। আচ্ছা, তো লাইক যে পাহাড়ের সঙ্গে অ্যাটাচ সমুদ্র, সেটা তো হলে তো মানে খুবই ভালো, আর কিছু বলার নেই। সবার ক্ষেত্রে একই ইচ্ছে। তো আরো কয়েকটা কোশ্চেন আমার কাছে আছে, যেগুলোর মধ্যে সবচেয়ে তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করার আছে, যে এই যে সবকিছু ছোটাছুটি এত কিছুর মধ্যেও তুমি যখন একটা ছুটির দিন পাও বা হলিডে যেটা আসে তোমার, সেই দিনে কি করতে ইচ্ছে করে? সত্যি কথা বলতে হলিডে আজ পর্যন্ত আমি কোনোটা হলিডে বলে ভাবতে পারি না। আচ্ছা, কারণ কি প্রত্যেকটা হলিডেতে কোনো না কোনো কিছু কাজ থাকে, যেটা আমার কাছে হলিডে হয়ে ওঠে না। কারণ কি আগে ক্লিনিক্যালের জন্য খুবই প্রেসার থাকতো, এখন আবার একাডেমিক লাইনের জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম, বিভিন্ন রকম ইচ্ছে করে যে এটা হয়, যারা বিভিন্ন রকম এই তারপরে টাইম পেলে আমাদের যে অ্যালাইড প্রফেশনাল যে WBTMC যে আমাদের গ্রুপ আছে বা আমাদের সেল আছে, সেই সেলটাকে এস্টাবলিশ করার জন্য কিছু ভাবতে হয়, কিছু করতে হয়। তো আমরা যদি কাজ ভেবে নিই না, তো হলিডে বলে কিছু পাওয়া যায় না। এবার বলতে পারি যে কোথাও ঘুরতে যাওয়ার কথা, ঘুরতে গেলে ওই কাজের মধ্যেই ফাঁক নিয়ে হয়তো কখনো কোথাও হয়তো ওই পাহাড় বা সমুদ্রের টানে হয়তো ওখানে 1-2 দিন আমরা ঘুরে আসতে পারি, এটাই যা হয় আর কি। তো যেরকম সবাই বলে সোলো ট্রাভেল, ঠিক আছে, মানে হচ্ছে একা একটা গাড়ি নিয়ে ঘোরা, আর আরেকটা বলে হচ্ছে তোমার কি বলবো, ফ্রেন্ডদের নিয়ে ট্রাভেল যেটাকে বলা হয়। তোমার কোনটা পছন্দ? আমি সত্যি কথা বলতে সোলো ট্রিপে একদম না, কি আর একটা ব্যাপার আছে যেটা হচ্ছে কাপল ট্রাভেল? না, আমি সোলোতেও অতটা পছন্দ করি না, আমার ভালো লাগে না। কারণ আমি একটু গ্রুপে থাকতে ভালোবাসি। আচ্ছা, সবাইকে নিয়ে চলতে, সবার সঙ্গে মজা করতে, আনন্দটাকে ভাগ করে নিতে আমার ভালো লাগে। যে আমি একা একাই ঘুরলাম, কিছু বললাম, ভালো লাগে না আমার। আমার আরেকটা খুব ইচ্ছে করে, সেটা হচ্ছে বাইক নিয়ে গ্রুপ করে কোথাও যদি ট্রাভেল করা যায়। আচ্ছা আচ্ছা, এটা অনেকের ইচ্ছা আছে, আমিও জানি, আমাদের বন্ধু সার্কেলে অনেকের ইচ্ছা আছে। কিন্তু সোলো জিনিসটা আমার, সোলো কখনো কোনো কিছু সবকিছু করা যায় না। সব গ্রুপ আমরা জন্মেছি সোলো একটা ঠিক কথাই, কিন্তু তারপরে কিন্তু সমাজ আমাদেরকে কিন্তু সবাইকে নিয়েই কিন্তু চলতে শিখিয়েছে। সেই জন্য আমি বলবো, বা আমার যেটা ভালো লাগে, সবাইকে নিয়ে চলতেই ভালো লাগে। তো আরেকটা আমি কথা বলতে যেটা চাই, সেটা হচ্ছে আরেকটা কোশ্চেন, ভালো একটা কোশ্চেন আছে, যে কোশ্চেনটা, তো দাদা যে ইন্টারেস্টিং কোশ্চেনটা তোমাকে করবো বলছিলাম, ক্রিকেট খেলা দেখা হয়? হ্যাঁ, ক্রিকেটার তো আমি খুবই। আচ্ছা আচ্ছা, তো চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে। হ্যাঁ, এখন তো চলছে। তো তোমার কি রায়, কে জিতবে? ইন্ডিয়া তো ফাইনালে চলে গেল। অবশ্যই আমি ইন্ডিয়ার দিকেই আমি সবসময় বলবো, কারণ যেহেতু আমরা ইন্ডিয়ান, তো এটাই আমাদের আশা থাকে। আমাদের আশাটাকে পূরণ করছে অবশ্য। 2023-এর হয়তো বদলাটা এবার আমরা উপভোগ করতে পারলাম, কিন্তু এখনো হয়তো ইয়ে নেই। তো এই যে ক্রিকেট প্রেমী তো তুমিও, কিন্তু তুমি কি ক্রিকেটের সঙ্গে ফুটবল প্রেমী? ফুটবল আমার খুব ভালো লাগে।
তাহলে তোমার এই দুটোর মধ্যে যদি কেউ তোমাকে একটা বাঁচতে বলে, তুমি কোনটা বাঁচবে? আমি অ্যাকচুয়ালি ক্রিকেটই বাঁচবো, কারণ ছোটবেলা থেকে ক্রিকেট প্রচন্ড খেলেছি, বিভিন্ন রকম ম্যাচও খেলেছি, ফুটবলও খেলেছি, কিন্তু সেই তুলনায় আমি যতটা ভালো ক্রিকেট প্লেয়ার ততটা ভালো প্রো প্লেয়ার নয়। হ্যাঁ, তো সেই কারণে আমার কাছে ক্রিকেটটা একটু বেশি প্রিয়। ক্রিকেট যখন দেখা হয় আইপিএল এ নিশ্চয়ই দেখা হয়। হ্যাঁ, ক্রিকেটে মোটামুটি আমি টাইম পেলে যতটা পারি দেখার চেষ্টা করি বা ইচ্ছে করে। এখন আগে তো সবই দেখতাম, এখন তো অনেক কিছু চাপের জন্য সবসময় দেখা হয়ে ওঠে না, কিন্তু খবর রাখি মোটামুটি। আচ্ছা, তোমার ফেভারিট টিম কি আইপিএল এ? তাহলে হয়তো আমরা বুঝে যাবো যে তোমার ফেভারিট ক্রিকেটার। আমার ফেভারিট ক্রিকেটার আমি বলেই দিচ্ছি, আমার ফেভারিট টিম সেরকম আইপিএল এর কেউ নেই। আচ্ছা, আমার ফেভারিট ক্রিকেটার যার ভালো লাগে, যার আদর্শ, যার মানে অ্যাটিটিউড, সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। ফেভারিট আমারও। আমার খুবই ভালো লাগে আমার খুবই ওনার favorite। যে একটা এক্সাইটমেন্ট মুহূর্তেও কিভাবে নিজেকে Captain কন্ট্রোল রাখা যায়, এবং একটা ডিপ্রেশন বা একটা খারাপ মুহূর্তেও কিভাবে নিজেকে ঠিক রাখা যায়, সেটা ওনাকে দেখে অনেক কিছু জীবনে অনেকে পার্সোনাল ভাবে শেখারও আছে। অবশ্যই, সেই হিসেবে- শুধুমাত্র খেলার ময়দানে নয়, আমরা হয়তো তার কুলনেস দেখে আমার নিজের পার্সোনাল লাইফে কাজে লাগাতে পারি। হ্যাঁ, ঠিক আছে। আর সেটা বাদ গেলাম, সেটা হয়ে গেল। এবার দ্বিতীয় আমি কোশ্চেন আমি একটা করতে চাই, একটু বাইরে গিয়ে, এগুলো যে প্রাইভেট জব না গভর্নমেন্ট? এটা মানে কোশ্চেনটা খুবই কঠিন, এই জন্যই কঠিন আজকে 2025 দাঁড়িয়ে গভর্নমেন্ট জবটা এখন আমাদের যে হচ্ছে, সবাই গভর্নমেন্ট জব পাওয়া মানে বিয়ের পক্ষে একটা কিন্তু এস্টাবলিশমেন্ট হয়ে যায়। হ্যাঁ, একদম। কারণ গভর্নমেন্ট জব যে পায় তার কিন্তু বিয়ে করতে সুবিধা হয়। অ্যাপার্ট ফ্রম জোক, এটা কখনোই ভাবা ঠিক না, কারণ প্রাইভেট সব জায়গায় কিন্তু গভর্নমেন্ট সবকিছু অ্যাভেলেবেল থাকে না। যদি আমরা খুব ব্রড স্পেকট্রামে দেখি, প্রাইভেট থেকেও অনেক কিছু, অনেক বড় বড় জায়গায়, অনেক ভালো ভালো জায়গায় যাওয়া যায়, এবং হেলথ কেয়ার সেক্টরে প্রাইভেটের বিশাল ডিমান্ডও আছে, এবং এখানে অনেক স্কোপ আছে। তো এমনটা নয় যে গভর্নমেন্ট পেলাম না মানে আমার জীবন ব্যর্থ হয়ে গেল, একদমই নয়। কারণ আমাদের প্রায় হেলথ কেয়ার সেক্টরে প্রাইভেট গভর্নমেন্ট প্রায় ইকুইভ্যালেন্ট। যদি কেউ মনে করে যে আমি গভর্নমেন্ট পেলাম না, আমার খুব অসুবিধা হয়ে গেল, বা কেউ যদি ভাবে যে আমি গভর্নমেন্ট পেয়েছি, আমি সব পেয়ে গেলাম, দুটো চিন্তা ভাবনাই ঠিক না। ঠিক না, একদম একদম। আজকে প্রাইভেটে গিয়ে একজন গভর্নমেন্ট যে জব করছে তার থেকে বেশি করতে পারে, ইকুইভ্যালেন্টও করতে পারে, ইকুইভ্যালেন্টও করতে কারণ সেই সুযোগটা রয়েছে। অবশ্যই অবশ্যই আমাদের ইয়েতে আছে। তো সেটা একটা গেল, যাই হোক। তো তোমার ফেভারিট কি বলবো, ফেভারিট যে তুমি তো সিনেমা দেখা? সিনেমা তো আমি খুবই দেখি, মুভি খুবই দেখি, ভালোবাসি, তবে মুভি বাড়িতে দেখতে পছন্দ করি না, থিয়েটারে মুভি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সিনেমা হলে গিয়ে অনেক আছে যারা থিয়েটারে, দাদাও সেই। তো সিনেমা তো দেখা হয়, তাহলে ফেভারিট সিনেমা বলতে আমার অ্যাকচুয়ালি একটু ওই কমেডি ফিল্ম খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কমেডি ফিল্ম খুব ভালো লাগে, ইদানিং যে সাউথ ইন্ডিয়ান যে মুভিগুলো, ওগুলো ভালো লাগে। অ্যাকচুয়ালি মুভি আমি দেখি যে সেই হিসাবে বিশাল নলেজ করা বা মানে মনে থাকে তা কিন্তু নয়। আমি দেখি একটা রিফ্রেশমেন্ট, খুব রিল্যাক্স লাগে ওই মুভি থিয়েটারে বসে যে 3 ঘন্টা সময় কাটাই, মানে খুবই নিজেকে রিল্যাক্স লাগে, এটাই। একদম একদম একদম, বুঝতে পেরেছি। তো ফেভারিট অ্যাক্টর বলতে গেলে আমার ভালো লাগে, মানে বাংলা না হিন্দি? বাংলাতে ভালো লাগে আমার হচ্ছে, ভালো লাগে দু তিনজনকে ভালো লাগে। আবিরের অ্যাক্টিংও খুব ভালো লাগে আমার, আর অনির্বাণের অ্যাক্টিংও খুব ভালো লাগে। এই দুজনের মোটামুটি ভালো লাগে। আর পুরনো যদি বলতে হয়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে এক কথাই বলতে হয়। আর রিসেন্টলি দেব তো বলাই অপেক্ষা রাখে না, কারণ খুব ভালো নতুন নতুন ছবি, এবং দেবী প্রথম যে আমাদের এই রিসেন্ট ছবি নিয়ে এলো বোধহয়, সাউথ ইন্ডিয়ান স্টাইল, এবং গানটা তো খুব হিট করেছে। তো নতুন যে একটা পরম্পরা বাংলা ছবিতে যে ইন্ট্রোডিউস করা, সেটা দেবের থেকেই আমাদের হয়তো শিখতে হবে, আগামী ভাবে তো এগিয়ে যাবে বাংলা সিনেমা। একদম। তো আমি একটু প্রফেশনে ফিরে আসি। তো বিএসসি না ডিপ্লোমা? এখন ব্যাপারটা হচ্ছে ডিপ্লোমাটাই তো প্রথমে শুরু হয়েছিল, এবং ডিপ্লোমা অনেকেই করেছিল, কারণ এটা একটা জিনিস বুঝতে হবে যে ডিপ্লোমাটা কিন্তু 2 বছর এবং 6 মাস, 2.5 বছরের কোর্স, যেখানে কিন্তু খুব সহজেই কিন্তু একটা কোর্স কমপ্লিট করে চাকরি পাওয়া যায়। তো এই জন্য কিন্তু ডিপ্লোমা একসময় প্রচুর ভাবে ছেলেপুলেরা ভর্তি হয়েছে। তো আগামী দিনে বিএসসি কিন্তু তার পরে এলো, তো
তো বিএসসি আসার ফলে কি হলো, ডিগ্রি কোর্সটা হলো। এখানে কিন্তু ডিগ্রি কোর্স করে আরো বিভিন্ন যে গভর্নমেন্ট জব হোক, স্কোপটা আর একটু বেড়ে যায়। তো ডিপ্লোমার সঙ্গে বিএসসির এটাই পার্থক্য যে এখানে একটা ডিগ্রি কোর্স গ্রাজুয়েট হওয়া যায় এবং স্কোপটা আর একটুখানি বেড়ে যায়। আচ্ছা, তো সেই জন্য যারা ডিপ্লোমা করেছে হয়তো চাকরি পাওয়ার জন্য ইকোনমিক্যালি অনেকে উইক, ডিপ্লোমা কোর্সে বিএসসি করার সামর্থ্য হয়নি বা সুযোগ পায়নি, তারা ডিপ্লোমা করার পরেও বিএসসি করতে পারে, কারণ এখন অনেকভাবে ল্যাটারাল এন্ট্রি আর অনেক কিছু সুবিধা রয়েছে। তো সেই জন্য ডিপ্লোমা করার পরে কিন্তু থেমে থাকা যায় না, আরো এগিয়ে যাওয়া যায়। তা আমি বলবো যে অবশ্যই যারা ডিপ্লোমা করেছে আরো এগিয়ে যাক। বিএসসি কেন, বিএসসি এমএসসি এভাবে কিন্তু একাডেমিক প্রোফাইলটাকে আরো স্ট্রং করুক। তাই জন্য আমি বলবো যে বিএসসি এমএসসি এগুলো ভাবে এগিয়ে যায় এবং যারা ডিপ্লোমা করেছে তারাও বিএসসি এমএসসি করবে। বুঝতে পারলাম দাদা, দারুণ অ্যান্সার। আর একটা কথা আমি যেটা জানাতে চাই, সবাইকে বলতে চাইছি যে দাদা, আমি র্যাপিড ফায়ারটা একটু বন্ধ রেখে তোমাকে একটা কোশ্চেন আমার মাথায় আসলো, যেটা আমি করতে চাইছিলাম, যে আমাদের কোনো ক্লাস 12-এর একটা স্টুডেন্ট, সে কি মানে 12 পাস করার পর সে কিভাবে আমাদের অ্যালাইড হেলথ প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারে, তার প্রক্রিয়া থেকে শুরু করে সে কিভাবে অ্যাডমিশন নেবে, তারপরে তার যে কটা ইয়ার এসে চলবে, মানে ফুল ডিটেলস তুমি একটু বলো শর্টলি, তাহলে সবার সুবিধা। আমি এই বিষয়ে একটু জানিয়ে রাখি যে এই যে অ্যালাইডের যে কোর্সগুলো করি, মানে যে সমস্ত কিছু মানে যারা অথরাইজড, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স বা মাকাউট যারা কোর্সগুলো কন্ডাক্ট করছে, গ্র্যাজুয়েশন কোর্স, তো আমি বলবো এই কোর্সগুলোকে আসার জন্য এইচএসে ওদের একটা পরীক্ষা দিতে হয়। আচ্ছা, এটা হচ্ছে জেন পাস বা রিসেন্টলি নাম বলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স। তো এই পরীক্ষা দিতে গেলে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টে সাবজেক্ট থাকতে হয় এইচএসে, তবে সে পরীক্ষার জন্য এলিজিবল হয় এবং এই কোর্সে পড়তে পারে। একটু আমি একটা কথা সবাইকে একটু মনে করে দিতে চাই, তো যারা কিছু কিছু প্রাইভেট অর্গানাইজেশন আছে বা অনেকে হয়তো অনেক জায়গা থেকে বিভিন্নভাবে কোর্স করে, তো সেখানে গ্র্যাজুয়েশন কোর্স করাতে গেলে কিন্তু সায়েন্স, এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিন্তু ম্যান্ডেটরি থাকতেই হবে। কিন্তু অনেকে সার্টিফিকেট কোর্স করছে যেখানে হয়তো ব্যাকগ্রাউন্ডে তাদের সায়েন্স নেই, তারা কিন্তু বিভিন্নভাবে হয়তো চান্স পেয়ে করছে বা কিছু করছে। তো আমি বলবো সার্টিফিকেট কোর্স করে হয়তো সাময়িক হয়তো কেউ চাকরির জন্য পাচ্ছে বা প্রাইভেটে করছে, সেইটুকু সন্তুষ্ট যদি থাকে তাহলে সে করতে পারে। কিন্তু আমি বলবো যে ওই সার্টিফিকেট না করে যদি কেউ একটু এগিয়ে ডিপ্লোমা, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি আমাদের কন্ট্যাক্ট করে বা যদি এগোতে পারে, বিএসসি যদি করতে পারে, সেটা অনেক বেশি ফ্রুটফুল হবে। এবার তাহলে কেউ বলতে পারে যে আমি আর্টস ব্যাকগ্রাউন্ড, তাহলে আমি তো বিএসসি করতে পারবো না। তো অবশ্যই ঠিক, কারণ কি এই প্রথম কথাই হচ্ছে আমাদের এই কাজটাই হচ্ছে বায়োলজিকে নিয়ে, বায়োলজি ফিল্ড যেহেতু, বায়োলজিকে নিয়েই যেহেতু কাজ, সেজন্য বায়োলজি তোমার থাকতেই হবে। তুমি না পড়লে তুমি মানুষের কি করে ট্রিটমেন্ট করবে, তাই না? তো সেই জায়গা থেকে আমি বলবো যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের এই লাইনে শুনতে তারা কেউ খারাপ মনে করো না, কিন্তু এই লাইনে এলে আসাটা কিন্তু এলে কিন্তু অসুবিধাটা একটু বেশি হবে। আমি বলবো তাকে রেকমেন্ড করবো না। যারা আর্টস ব্যাকগ্রাউন্ড, যারা সায়েন্স, তারা অবশ্যই এই লাইনে এলে তোমরা অনেক কিছু অবশ্যই বিল্ড আপ করতে পারবে, এগোতে পারবে। অবশ্যই। তো এই তো মনে হয় ক্লাস 12-এর এক্সাম চলছে, তো এরপরে যারা 12 পাস করে উঠবে তাদের জন্য একটাই বক্তব্য যে তোমরা দাদার কথা যেগুলো বললো সেগুলো অনুযায়ী তোমরা এই ফিল্ডে ঢুকতে পারো, ঠিক আছে? যে প্রসেস গুলো আছে দাদা প্রত্যেকটাই বলে দিয়েছে, তো সেই প্রসেসের মাধ্যমে তোমরা আমাদের অ্যালাইড হেলথ প্রফেশনের মধ্যে ঢুকতে পারো, ঠিক আছে? তো আর একটা জিনিস তোমার কাছে জানার কথা, আমি শুনেছি যে আজকে হয়তো আমরা এত কিছু জানছি সায়েন্স নিয়ে, এত কিছু এক্সাম ছিল, কিন্তু যখন শুরু হয়েছে কোর্সটা তখন তো ছিল না। অনেকেই কি কেমন হয়েছে যে যারা আর্টসে আছে তারা সায়েন্সের মধ্যে হয়েছে, মানে এখনো ডিপ্লোমাটা হয়তো সেইভাবে হচ্ছে না, কিন্তু এক সময় যখন আমি তো ফার্স্টেই বললাম, যখন পরীক্ষা স্টার্ট হয়নি, যখন এই কোর্সটাকে অনেকে চেনেনি, তখন হয়তো আস্তে আস্তে করে তখন অনেকে অনেক ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু শুধু আর্টস কেন, কমার্স বা কি হয়তো মাধ্যমিক এইচএস করে হয়তো ঢুকে গেছে যে কোনো ভাবে। তো সেটা আগে হয়েছে, কিন্তু এখন যেহেতু কাউন্সিল ফরমেশন হয়ে গেছে, এখন প্রত্যেকটা একটা আগামী দিনে আরো একটা সিস্টেমের মধ্যে কিন্তু সব চলে আসবে, এবং যারা এই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা পড়বে তারা কিন্তু একটা ভালো জায়গায় এগোতে পারবে। কিন্তু আর্টসের কিন্তু সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে ক্লোজ হয়ে গেছে। এখনই
হয় না, এলিজিবল হয় না, কিন্তু কিছু প্রাইভেট জায়গায় তারা সার্টিফিকেট কোর্স করায়, আচ্ছা কিন্তু তারা ডিপ্লোমা বেসে কিন্তু কন্ট্যাক্ট করতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমরা আবার দাদার কাছ থেকে আমার যেহেতু কোশ্চেন মনে হয়েছিল তাই জিজ্ঞেস করে নিচ্ছি। দাদা, তোমার কাছে আমার আর একটা কোশ্চেন আছে, যেটা র্যাপিড ফায়ার থেকে বাইরে গিয়ে আমি কোশ্চেনটা করছি। যদি পসিবল হয় পরে আবার র্যাপিড ফায়ার আমাদের আসা যাবে। তো সেই কোশ্চেনটা হচ্ছে, আমাদের এই যে আমরা তুমি একটু আগে একটা টার্ম ইউজ করলে প্যারামেডিক্স বা প্যারামেডিক্যাল, তো এই প্যারামেডিক্যাল বা প্যারামেডিক্স এইখান থেকে অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশন বা অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস, এই জায়গাটার যে ইতিহাস বা এই জায়গা থেকে যে প্যারামেডিক্স থেকে অ্যালাইড হেলথ এসছে, এটার যে জার্নিটা সেটা একটু বলছি। ব্যাপারটা হচ্ছে, আমি বলেওছি যে প্যারামেডিক্স টার্মটা আগে ইউজ হতো, তো যখনই আমরা জানতে পারলাম বা আমরা দেখেওছি 2021 সালে আমাদের NCHP মানে ন্যাশনাল কাউন্সিল অফ অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশন, এদের জন্য একটা অ্যাক্ট মানে বিল পাস হয় সেন্ট্রাল গভর্নমেন্টে, এবং সেটা সংবিধানেরও অন্তর্ভুক্ত হয়। তারপরে কি হয় না, সেই অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পুরো নির্দেশ হয় এবং সেন্ট্রাল কাউন্সিল গঠন হয়, এবং সেখান থেকে প্রত্যেকটা স্টেট, যেটা আমি আগেও বললাম যে প্রত্যেকটা স্টেটে স্টেট কাউন্সিল গঠন করার কথা কিন্তু বলা হয়, কিন্তু সেটা অনেক ডিলে হয়েছে, বিভিন্ন জায়গায় স্টেটে হয়তো তৈরি হয়নি বা আস্তে আস্তে করে তৈরি হয়েছে, এখন বোধহয় সমস্ত স্টেটেই হয়ে গেছে। তো সেই জায়গাতে কিন্তু এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি আমি ধরে নিই, তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু অনেকটা ডিলে করেই হয়েছে, এবং এই যে ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিল মানে সেন্ট্রাল কাউন্সিলের আন্ডারে যেটা, এবং যেটা অ্যাকর্ডিং টু NCHP অ্যাক্ট, এর আন্ডারে যে ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট কাউন্সিলটা, সেটাও কিন্তু তৈরি হওয়ার জন্য যে একটা না বললেই নয়, যে এখানে ওয়েস্ট বেঙ্গলের একটা সংগঠন, সেটা হতে পারে কোনো হয়তো রাজনৈতিক তার প্রেক্ষাপটে কোনো সংগঠন, তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমি নামটা বলছি, যে তারা বোধহয় নামটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস TMCP সেল সামথিং। তো এই WBTMCP সেলই কিন্তু একটা ইনিশিয়েটিভ নিয়েছিল। যাই হোক, তারপরে আমরা দেখতে পেয়েছি যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল হয়েছে, এবং এখানে আরেকটা জিনিস এটাও জানতে হবে, বোঝার বিষয় আছে যে স্টেট কাউন্সিল তো হয়ে গেল, তার মানে কি কাউন্সিল হয়ে গেল মানেই কি প্রত্যেকটা জিনিস ঠিকঠাক হয়ে গেল না, এই জায়গাটাও কিন্তু একটা দ্বন্দ্ব আছে। কি সেটা না, যেমন আমরা যদি আরেকটু পিছিয়ে যাই, পিছিয়ে গেলে কি দেখতে পাবো, আমরা শুরু করি ডাক্তারি প্রফেশন। যেমন ডাক্তারদের একটা সেন্ট্রাল মেডিকেল কাউন্সিল থাকে, যেটা বলে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল IMC, তার আন্ডারে প্রত্যেকটা স্টেটে কি হয়, স্টেটের মেডিকেল কাউন্সিল থাকে, এবং সেই প্রত্যেকটা কাউন্সিলে তাদের প্রফেশনালস এর প্রত্যেকেই কিন্তু সেই কাউন্সিলটাকে কিন্তু হোল্ড করে নিয়ে চলে, এবং সমস্ত কিছু কিন্তু তারা কিন্তু দেখাশোনা করে বা থাকে। আমি আরেকটু স্টেপ এগিয়ে গেলাম, সেটা হচ্ছে নার্সিং কাউন্সিল INC, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, তার আন্ডারে আবার প্রত্যেকটা স্টেটের কাউন্সিল আছে, এবং WBNC ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আমাদের ওয়েস্ট বেঙ্গল, অন্য স্টেট হলো অন্য স্টেটের নার্সিং কাউন্সিল। এই নার্সিং কাউন্সিলে তুমি দেখতে পাবে তাদেরও কিন্তু নার্সিং প্রফেশনালসরা এই কাউন্সিলটাকে কিন্তু পুরোপুরি একটা প্রোগ্রেসিভ ওয়েতে নিয়ে যাচ্ছে, এবং তারাই কিন্তু এই অর্গানাইজেশনে কিন্তু তারাই মেনলি থাকে। এবার তুমি চলে এসো আমাদের নতুন যে ফর্ম হয়েছে অ্যালাইড হেলথ কেয়ার কাউন্সিল। প্রবলেমটা একটা জায়গায় হয়ে গেছে, যেহেতু এটা নতুন নিউলি ফর্মড, তাই এই জায়গাতে কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে এখানে যে অ্যালাইড প্রফেশনালস যাদের যোগ্য বা যারা এলিজিবল বা যাদের রাখা উচিত, সেই জায়গাটায় কিন্তু একটু ডিফার করে গেছে। ডিফার বলতে যারা একটু ধরো অন্য প্রফেশনালস হয়ে যাচ্ছে, বা কোনো ডাক্তারকে আমি বসানো হয়েছে, বা হয়তো কোনো নার্সিং কেউ বসানো হয়েছে, মানে বিশিষ্ট যে এলিজিবল যাদের দরকার, যারা অলরেডি যোগ্য ফ্রম অ্যালাইড প্রফেশনালস, নট ফ্রম দ্য আদার প্রফেশনালস, আমি এটা বলতে যাচ্ছি। যোগ্য কিন্তু প্রত্যেকেই অ্যাক্টের অনুযায়ী বা এই প্রফেশনালস এর অনুযায়ী কম্পেয়ার টু আদার প্রফেশনস। তুমি দেখো ডাক্তার, মানে তুমি বলতে চাইছো যে ডাক্তারদের কাউন্সিলে যেরকম ডাক্তাররাই আছে, নার্সিং কাউন্সিলে যেরকম নার্সিং প্রফেশনরাই আছে, আমাদের অ্যালাইড হেলথ কাউন্সিলে অ্যালাইড হেলথ প্রফেশনালস মানেই তো তাই। অবশ্যই এই অ্যাক্ট মানে এই কাউন্সিল চালানো মানে এখানে প্রফেশনালস লোকজন বেশি থাকবে। এবার আমরা হয়তো অ্যাডভাইজারি হিসেবে কাউকে একটা নিতে পারি, সেটা জাস্ট আদার ম্যাটার। আচ্ছা আচ্ছা। কিন্তু মেইনলি এই কাউন্সিলটাতে কি
যোগ্য এবং দ্যাট কামিং ফ্রম দ্য অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস, যোগ্য নট কাম ফ্রম দ্য আদার প্রফেশনালস। যোগ্য প্রত্যেকে সেজন্যই বসানো হয়েছে। কিন্তু আমরা যেটা দেখেছি যে এই কাউন্সিলে কিন্তু আমরা চাইছি যেটা যে অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস থেকে কোনো যোগ্য কেউ যদি এই কাউন্সিলে বসে সেটা অনেকটা বেশি ফ্রুটফুল এবং সেটা আমাদের কাম। আচ্ছা, যাই হোক, দাদা অনেক কিছু বললেন। আমাদের পডকাস্টটা অনেক দূর এগিয়ে গেছে। তো এবার দাদাকে আমি আর বেশিক্ষণ ক্যামেরার সামনে আটকে রাখবো না। আমাদের এই অনুষ্ঠানটা আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করব, কিন্তু তার আগে আমি দাদাকে কয়েকটা জিনিস জিজ্ঞেস করতে চাই, যেটা হচ্ছে দাদা, যে আমাদের ধরতে গেলে একটা পার্সোনাল লাইফ থাকে, তা তুমি কবে বিয়ে করছো? সেই বিষয়ে এখনো কিছু ভেবে উঠতে পারিনি। আচ্ছা, তো হলে অবশ্যই খবর পাবে। আচ্ছা, তো যাই হোক, একটা দিক গেল তো আড্ডা হাসির মাধ্যমে। তো আমি আর একটা জিনিস সবাইকে বলতে চাই যে সকল যে ক্লাস 12-এর পরীক্ষার্থীরা যারা আছো, পরীক্ষা দিচ্ছ, তারা ভালোভাবে পরীক্ষা দাও, এভাবে পরীক্ষা দাও। আর পরীক্ষার পর নিজের প্রফেশন হিসাবে কি বাঁচতে চাও সেটা একটু ভাববে, আমাদের এইখান থেকেও নলেজ নেবে, এবং তুমি নিজে থেকে নিজের সিদ্ধান্ত নিয়ে আজকে এই জায়গায় বা যে কোনো তোমার যে ফিউচার দেখা সেটা নিজে থেকেই দেখতে পাবে। তো আজকে দাদা আমি আর একটা কথা বলতে চাই যে আমরা একটা জিনিস দেখেছি যে প্রচুর নার্সিং ইনস্টিটিউট হয়ে গেছে, ঠিক আছে? তো তোমার কি মনে হয় যে আমাদের এই হেলথ কেয়ার প্রফেশনে, আমাদের যে অ্যালাইড হেলথ প্রফেশন, কোর্স তো প্রচুর, অনেক কোর্স আছে। নার্সিংদের না হয় আমি ধরলাম এএনএম, জিএনএম, বিএসসি, এমএসসি, হাইয়েস্ট মাস্টার ডিগ্রির কথা আমি বলছি না, সেটা ধরলে তো আমাদের ডিওটিটি, বিওটিটিও আছে, সেটা ধরতে পারি। তো আমাদের কোর্স ধরতে গেলে অনেক অনেক, ঠিক আছে? তো তোমার কি মনে হয় আজকের ফিউচারে, আজকের যে ফিউচার আমরা দেখতে চলেছি বা যে ফিউচার আসছে, সেখানে আমাদের এতগুলো কোর্স যে খোলা হয়েছে তার নিশ্চয়ই একটা মূল্য আছে। সেই মূল্যটা হয়তো প্রত্যেকটা কোর্স, একটা মেডিকেল কোর্সের যেটা এমবিবিএস দের আছে, নার্সিং দের যেটা আলাদা আছে, আর আমাদের এই যে এতগুলো অ্যালাইড হেলথ প্রফেশন বা অ্যালাইড হেলথ কোর্স হিসাবে তো শুধু একটা নয়, অনেকগুলো আছে। এটা মেন মানে এটা একটা আমি বলছি যে বিষয়টা তুমি বলতে চেষ্টা করছো, সেটা হচ্ছে যে মেডিকেলে যারা ডাক্তারি পড়ছে তারা প্রথমে একটা নর্মাল কোর্স করে এমবিবিএস, তারপরে তারা স্পেশালাইজেশন করে, কেউ হার্টের ডাক্তার হয়, কেউ নিউরোলজি নিয়ে পড়ে, বিভিন্ন স্পেশালাইজেশন হয়। নার্সিং দের ক্ষেত্রে কি হয়, নার্সিং একটা জেনারেল কোর্স, সেখান থেকে তারা পরে পেপার হিসেবে স্পেশালাইজড হয়, কিন্তু দে আর কল্ড নার্স। এইটাই আজকে আমাদের ক্ষেত্রেও কিন্তু আগামী দিনে সেটাই আসতে চলেছে। এতদিন যেটা ছিল না, কিরকম ছিল আগে, যেটা কি হয়তো এক্সরে, সে এক্সরে নিয়েই করলো, তাকে বলতে এক্সরে টেকনোলজিস্ট বা এক্সরে টেকনিশিয়ান বলতো। যদিও টেকনিশিয়ান কথাটা কিন্তু এটা মাথায় রাখতে হবে যে টেকনিশিয়ান কথাটা সম্পূর্ণ আলাদা। টেকনিশিয়ানের মানে হচ্ছে যে কোনো একটা মেশিন খারাপ বিকল হয়ে গেল তাকে যে সারায়, মেরামত করে, তাকে টেকনিশিয়ান করে। কিন্তু যে অপারেট করে তাকে টেকনিশিয়ান বলে না, তাকে বলে টেকনোলজিস্ট। তো এই জায়গাটা এখনো চেঞ্জ পুরোটা হয়ে উঠতে পারেনি, আস্তে আস্তে করে হচ্ছে। যাই হোক, যে প্রসঙ্গে আছি, তো কেউ হয়তো রেডিওলজি নিয়ে করলো, তাই রেডিওলজি টেকনোলজিস্ট বললো, কেউ অপারেশন থিয়েটার আছে, অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট। কিন্তু আজকে যখন এনসিএইচপি অ্যাক্ট পাস হয়ে গেছে, আজকে উই আর অল ইন দা অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস। আজকে আগামী 5 বছর পরে সবাই কিন্তু প্রথমে একটা ডেজিগনেশন পাবে যে দে আর মেডিকেল টেকনোলজিস্ট বা দে আর অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালস। এবার সে এক্সরে হলে সে এক্সরে স্পেশালিস্ট, কেউ যদি ল্যাবে থাকে সে বলবে ল্যাবরেটরি টেকনোলজিস্ট। এবার ডিফারেন্সিয়েশন হবে। এবার যেহেতু এই বিভিন্ন সেক্টরে পার্ট করে কোর্সের যেহেতু প্রথমে স্টার্টিং এর সময় সেই বাইন্ডিংসটা ছিল না, সেই জন্য এই সেপারেশনটা মনে হয়। কিন্তু আমি এটুকু বলতে পারি যে এখানে যেহেতু প্রচুর ওয়ে আউট আছে, প্রচুর স্ট্রিম আছে, তাই এখানে অনেক বেশি বিভিন্ন স্ট্রিমে কিন্তু এগিয়ে যাওয়ার জায়গাও তৈরি হয়ে আছে। অবশ্যই। তো সেই জায়গা থেকে তো যদি কেউ এইচএস এর পরে মনে করে যে আমি এই প্রফেশনে আসব, তার বেনিফিট এটাই হবে যে সে এখানে
অ্যালাইডে প্রথম কথা যদি ডিগ্রি কোর্স করে, সেই সেখানে একটা গ্রাজুয়েশন পাচ্ছে এবং তার সাথে সে চুজ করতে পারছে যে আমি কোন সেক্টরে যেতে চাই। আমি অপারেশন থিয়েটারে ওটিতে আমি সার্জনকে বা অ্যানাস্থেসিস্টকে অ্যাসিস্ট করব বা ওটিতে থাকবো, নাকি আমি ক্রিটিক্যাল কেয়ার সামলাবো, নাকি আমি বিভিন্ন ল্যাবরেটরিতে গিয়ে আমি মূল্যবান যে ল্যাব যে ব্লাড টেস্ট হয়, বিভিন্ন যে টেস্ট হয়, যেটা রিপোর্ট ছাড়া একজন ডক্টর বা একজন ফিজিশিয়ান ঠিক বলতে পারবে না তোমার রোগটা কি হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই সেই আমি ওই সেগমেন্টে যাব না, কেউ ভাবতে পারে আমি নিউট্রিশন নিয়ে পড়বো, না কেউ ভাবতে পারে আমি ইসিজি করবো। ডিফারেন্ট সেক্টর ডিফারেন্ট ওয়ে আছে, যার যেটা ভালো লাগা সে যেতে পারে। এটা একটা সুযোগ অপরচুনিটি তার মধ্যে কিন্তু আছে। আচ্ছা, তো আমি একটা পার্ট জানি, আমাকে আরেকটা আমি যে কোশ্চেনটা করার আছে, আমি শুনেছি নাকি এখান থেকে সায়েন্টিস্টও হওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই হওয়া যায়, কারণ এটা স্ট্রিম গুলো নিয়ে যদি কেউ একটু স্টাডি করে, একটু যদি কেউ খেয়াল রাখে, সে অবশ্যই দেখতে পাবে যে এখান থেকেও তুমি মাইক্রোবায়োলজিতে এমএসসি করতে পারো, তারপরে পিএইচডি করতে পারো, তুমি তোমার পেপার তৈরি করতে পারো, তুমি অ্যাজ এ কোনো জায়গায় সায়েন্টিস্ট হতে পারো, তুমি যখন ডক্টরেট পেয়ে গেলে তুমি অ্যাজ এ রিসার্চও করতে পারো। আচ্ছা, তো এখান থেকে আরো অনেক সেগমেন্ট আছে। প্রথমেই বললাম যে পিএইচডি করাও এখন যাচ্ছে, বিভিন্ন ওয়ে আউট বেরিয়েও গেছে। আচ্ছা, সেই জায়গায় তুমি কোনো রিসার্চ পেপার করলে রিসার্চ করলে তুমি সায়েন্টিস্ট। অবশ্যই অবশ্যই। তো দাদার কাছে আমরা অনেক ইনফরমেশন আজকে পেলাম, দাদার সঙ্গে কথা বলে আজকে খুব ভালো লাগলো। তো আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি কিছু কথা আপনাদের বলতেও চাই সবাইকে, যে আমাদের যে প্রফেশনের যে কাদের ক্লাস 12 থেকে শুরু করে যারা হচ্ছে আমাদের প্রফেশনে ঢুকতে চাও, বা ক্লাস কেন আমি বলছি, ধরো কারো ফার্স্ট ইয়ার কেউ পড়ছো, এবার অনেক অনেক জায়গায় কি থাকে যেগুলো ফেস করতে চায়, কেউ যদি বেসরকারি কলেজে পড়ে, ফার্স্ট ইয়ারের কথা বলছি, তারা হয়তো নিজের সিলেবাসটা পুরোপুরি জানে না, বা তার ফিউচারের ব্যাপারটা যেগুলো দাদা বললো সেগুলোর কি কি হতে পারে, কোন কোন পোস্ট, অ্যাকচুয়াল পোস্টগুলো, ডিটেলসগুলো, সেগুলো থেকে প্রত্যেকটা কোর্সে এবং ক্লাস 12-এর যদি এটা পায়, তাহলে তারা সেগুলো দেখে কি কি পোস্ট আছে থেকে শুরু করে কি কি সিলেবাস, তাদের কতটা ক্যাপাসিটি, সে অনুযায়ী তারা ভর্তি হতে পারবে। প্লাস তারাও জেনেও নিতে পারবে যে তাদের ক্যাপাসিটি কত দূর। আমি প্রথমে একটা ছোট্ট কথা বলতে চাই, আমি ছোট্ট ব্রিফে বলছি যে অ্যালাইড হেলথ কেয়ার স্ট্রিম যদি কেউ চয়েস করে, তার ক্ষেত্রে একটা সুবিধা, আমি একটা পজিটিভ পয়েন্ট বলছি, সেটা হচ্ছে আমাদের এই কোর্সে ক্লিনিক্যাল ফিল্ডের সঙ্গে পড়াশোনার যে লেভেলটাতে আছে, পড়াশোনার লেভেলটা অনেকটাই টাইম পাওয়া যায়। মানে কেউ যদি মনে করে যে আমি এই লেভেলে যে পড়াশোনা করছি, সেই পড়াশোনাতেই কিন্তু সে ভালো রেজাল্টও করতে পারবে, এবং যেহেতু এখানে স্পেসটা অনেকটা পাওয়া যায়, সেই জন্য সে কিন্তু তার সঙ্গে কিন্তু অনেক কিছু প্রিপারেশনও নিতে পারে গভর্নমেন্ট জবের জন্য, যেটা কিন্তু অন্য সেগমেন্টে কিন্তু একটু ডিফিকাল্ট হয়, এবং এখানে তারা ওটাও পারছে, এবং তার সঙ্গে ক্লিনিক্যাল এক্সপোজারও পাওয়ার জন্য সে কিন্তু একদম যে কোর্সে বেকার সেটাও হচ্ছে না, এবং সে গভর্নমেন্টের জবে কিন্তু এলিজিবল অনেকটা এগিয়ে যাচ্ছে। কিন্তু দাদা আমি আরেকটা কথা বলছি, যে এমবিবিএস দের যা পড়ানো হয়, নার্সিং দের যা পড়ানো হয়, আমাদের তো কম কিছু পড়ানো হয় না, বা অ্যালাইড হেলথের দের কম কিছু পড়ানো হয় না, তাদেরও হয়তো সেই একই লেভেলে না গেলেও সেই হায়ার পর্যায় পর্যন্ত শিখতে হয় কিছুর জন্য হলে। তুমি রিসেন্টলি আমাদের সিলেবাস কিন্তু চেঞ্জ হয়েছে, আচ্ছা, দেখতে পারো এনসিএইচপি অ্যাক্ট হয়ে যাওয়ার পরেই প্রত্যেকটা প্রফেশনালস কিন্তু সিলেবাস চেঞ্জ হয়েছে, এবং কোর্স কারিকুলাম আর কিছুদিন পরে কোর্স কারিকুলামও কিন্তু অ্যাকর্ডিং টু নার্সিং, তুমি যেটা বললে সেই রকম একই ইকুইভ্যালেন্ট লেভেলেই চলে আসবে। এমবিবিএস এর মতন নয়, কারণ এমবিবিএস ইজ দ্য ডিফারেন্ট, কারণ এটা যেহেতু একটা ডাক্তারি লাইনটা, ওটা অন্য ব্যাপার রইলো, কিন্তু বাকি অ্যালাইড এর মধ্যে নার্সিং ও তো একটা এরকম আমাদের অ্যালাইড ইকুইভ্যালেন্ট, অবশ্যই সেই রকম যে কোর্স গুলো কন্ট্যাক্ট প্রত্যেকেরই কিন্তু কোর্স ডিউরেশন এবং তার সিলেবাস প্যাটার্ন পুরো রিসেন্টলি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম আমি সেই দিকে আসছি, যে সিলেবাসের কথা দাদা বললো যে সিলেবাসটা চেঞ্জ হয়ে গেছে, তো তার হয়তো আমাদের কাছে কয়েকটা ডকুমেন্টস বা পিডিএফ আছে, ঠিক আছে, তো সেইগুলো আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, কেউ পারলে স্টাডি করতে পারো। প্লাস এনসিএইচপি অ্যাক্টের লিঙ্ক থেকে শুরু করে, ওয়েবসাইটের লিঙ্ক থেকে শুরু করে পিডিএফ আমরা প্রোভাইড করে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা পারলে দেখে নিতে পারো এবং সমস্ত কিছু জানতে পারো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আবার আসছে পডকাস্ট, এরপরেও আসবে পডকাস্ট, চলতেও থাকবে পডকাস্ট। তো এইভাবে আমরা পরবর্তী ক্ষেত্রে আরো গেস্ট আনবো,
এবং তাদের সঙ্গে তাদের স্টুডেন্ট লাইফ থেকে সবকিছু আমরা জিজ্ঞাসা করব এবং পর্যালোচনা করব যে তারা কি কি জিনিসের মধ্য দিয়ে গেছে বা কি কি আমাদের ইমপ্রুভমেন্ট করা বা কি কি তোমাদের যেগুলো জিজ্ঞাসা তোমরা কিউএনএ করতে পারো, কোশ্চেন করতে পারো। আমরা একটা কিউএনএ ভিডিও আমরা অবশ্যই আনবো। তোমরা যদি চাও অবশ্যই আমরা একটা কিউএনএ ভিডিও আনবো। তাছাড়া একটু বাইরে গিয়ে আমি বলি যে সবাইকে আমাদের থেকে সবাইকে একটা ভালো ইয়ে থাকলো, যারা ক্লাস 12 এর স্টুডেন্ট তাদেরকে আমাদের কোর্সে স্বাগতম জানানোর আমরা চাইছি এবং সবাই যেন এগিয়ে যায়, আমরা যেন এভাবেই এগিয়ে চলতে পারি। তাহলে এই বলে আমার আজকের পডকাস্ট আমরা শেষ করতে চাই। নমস্কার। নমস্কার।